শুনছেন ভূত এক্সপ্রেস হরার পডকাস্ট। ওয়েলকাম ব্যাক। শুনছেন ভূত এক্সপ্রেস হরার পডকাস্ট। আমি শুভ আছি সাথে। আশা করছি প্রত্যেকটা মানুষ, প্রতিটা লিসেনার্স ভালো আছেন এবং সুস্থ আছেন। কে কোথা থেকে শুনছেন এটা কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আজ অনেক দিন পর আমি এপিসোড রেকর্ড করছি, কারণ আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। এখনও গলায় আমার প্রচণ্ড ব্যথা, আমি বেশি জোরে কথা বলতে পারছি না। কোনো রকমের রেকর্ড করছি এপিসোড। আশা করছি খুব তাড়াতাড়ি আমি রিকভার হয়ে যাব এবং আরও একটা বড় এপিসোড আমি তৈরি করব। তো আজকের এপিসোডে আমার কাছে দুটো ঘটনা রয়েছে। দুটো ঘটনা যেভাবে লেখা হয়েছে ঠিক সেইভাবেই আমি পড়ব। দুটো ঘটনাই কিন্তু সত্য ঘটনা এবং সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা। তোমাদের কাছেও যদি এরকম ধরনের কোনো ঘটনা থেকে থাকে তাহলে তোমরা সেই ঘটনাটি আমার সাথে শেয়ার করতে পারো। ঘটনা পাঠানো খুবই সহজ। ঘটনাটি লিখে তোমার নাম, তোমার লোকেশন লিখে আমাকে মেল করতে হবে bhuthexpress9@gmail.com এই মেল অ্যাড্রেসে। আমি আবারও রিপিট করছি, আমাদের মেল অ্যাড্রেস হলো bhuthexpress9@gmail.com। বেশি কথা না বলে শুরু করবো আজকের এপিসোড। চলে যাব আজকের প্রথম ঘটনায়। হ্যালো দাদা, আমি ভৈরব দে। আমি বারাসাত থেকে তোমায় ঘটনা লিখছি। আশা করি তুমি ভালো আছো, আর আমার এই ঘটনাটি যদি তোমার ভালো লাগে তাহলে তুমি পড়ে শুনিও। ঘটনাটি ঘটে আমাদের বাড়িতে ভাড়া থাকতে আসা একটি পরিবারের সাথে। আমাদের খুব ছোট্ট পরিবার। আমি, আমার মা এবং আমার বাবা, আমরা তখন ভাড়া থাকতাম একটি বাড়িতে। এটা 2007 সালের ঘটনা। আমরা যেই বাড়িটাতে থাকতাম ওখানে পরপর আরও দুটো ঘর ছিল। তার মধ্যে একটাতে আরও একটা পরিবার ভাড়া থাকত। বাড়িটার সম্পর্কে একটু বলে রাখি। সামনে মেন গেট। মেন গেট থেকে ঢুকলেই একটা দালান, দোতলা বাড়ি, যেখানে বাড়ির মালিক ও তার পরিবার থাকে। তারপর একটা উঠোন, আর ওই উঠোনেরই একটা কোণের দিকে পরপর 3টে ভাড়া ঘর। আমরা থাকতাম বাঁ দিকের কোণার ঘরটাতে। মধ্যিখানের ঘরটায় একটা স্বামী স্ত্রী থাকতো, আর ডান দিকের কোণের ঘরটা ওটা ফাঁকা ছিল। আমার বাবার তখন খুব বেশি ইনকাম ছিল না, তাই অল্প টাকা ভাড়া হওয়ার কারণে আমরা ওই ভাড়া বাড়িটাতে থাকতাম। বাড়ির মালিকও বেশ ভালো লোক ছিলেন। ঘটনাটি ঘটে 2007 সালে। আমার বয়স তখন 15 কি 16 হবে। একদিন সকালে দেখলাম আমাদের বাড়ির কোণার যে আরেকটা ঘর ফাঁকা ছিল ওখানে একটা স্বামী স্ত্রী আর একটা ছোট্ট বাচ্চা ভাড়া নিচ্ছে। ওনারা তখন ঘরের সব জিনিসপত্রগুলো রাখছিল। দেখলাম আমার বাবা ওনাদের সাথে কি একটা নিয়ে কথা বলছে। ওনাদের বাচ্চাটা খুবই ছোট ছিল তখন। ওর বয়স ওই 4 থেকে 5 বছরের মতো হবে। পরে বাবার মুখে শুনলাম ওরা নাকি বাঙালি না, ওরা নাকি বিহারি পরিবার। তো যাই হোক, ওনারা আসার পর আমাদের সাথে এবং আরও একটি যে ভাড়াটিয়ে ছিল তাদের সাথেও ওনাদের বেশ ভালো একটা পরিচয় হয়ে গিয়েছিল। ওনাদের ছোট্ট বাচ্চাটা খুবই মিষ্টি ছিল এবং ওনারা স্বামী স্ত্রীও খুবই ভালো লোক ছিলেন। তো ঘটনাটি ঘটল 6 থেকে 7 মাস পর। তখন সাল 2007, আর মাসটা ওই জুলাই কি অগাস্ট এরকম হবে। একদিন আমি সন্ধেবেলা
স্যারের বাড়ি থেকে পড়ে যখন বাড়িতে ফিরলাম তখন দেখলাম ওই বিহারি ভাড়াটিয়ের ঘরে আমাদের বাড়ির সব লোকজন ভিড় করে বসে আছে। আর ওই যে মহিলাটি, বিহারি মহিলাটি, সে ভীষণ কান্নাকাটি শুরু করেছে। একটু ভেতরে যেতেই কারণ জানতে পারলাম। শুনলাম ওই মহিলার স্বামী, সে নাকি কাজ থেকে ফেরার সময় ট্রেনে কাটা পড়েছে। এই খবরটা শুনে আমাদের সবার বুকের ভেতরটা একেবারে কেঁপে উঠেছিল। কিছুক্ষণ পরে বডি নিয়ে আসা হয় এবং ওনাদের পরিবারেরও অনেক লোক এসে সেই দেহটাকে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা হয়। আমার বাবা এবং আমাদের ওই বাড়ির যিনি মালিক ছিলেন তিনিও গিয়েছিলেন শ্মশানে। আমাদের সবার তখন ভীষণ খারাপ লাগছিল ওই ছোট বাচ্চাটার কথা ভেবে, কারণ বাচ্চাটা তখন খুবই ছোট ছিল। তো যাই হোক, কয়েকদিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটল আমাদের ওই বাড়িতে। উনি মারা গেছেন তখন খুব বেশি দিন কিন্তু হয়নি, প্রায় ওই 10 কি 15 দিনের মতো পার হয়েছে উনি মারা গিয়েছেন। একটু রাতের দিকে আমাদের সবার ঘুম ভেঙে যায় পাশের ঘরে ওই বাচ্চাটির কান্নার আওয়াজে। আমরা সবাই উঠে গিয়ে দেখলাম যে বাচ্চাটার মা বিছানার ওপরে বসে আছে আর বাচ্চাটাকে কোলে নিয়ে চুপ করানোর চেষ্টা করছে, কারণ বাচ্চাটা ভীষণ কান্নাকাটি করছিল সেই সময়। আমার মা যখন ওই মহিলাকে জিজ্ঞাসা করলো তখন ওই মহিলা বলল যে বাচ্চাটার নাকি ভীষণ জ্বর এসেছে, আর ওই মহিলা নাকি কিছুতেই ঘুমাতে পারছে না, তার কারণটা হলো তার স্বামী নাকি তাকে স্বপ্নে দেখা দিচ্ছে আর বলছে এই বাচ্চাকে আমি নিয়ে যাব, আমি এখন ভীষণ একা হয়ে গিয়েছি এখানে। আমাদের ওই 3টে ভাড়ার ঘরের মধ্যিখানে যেই ঘরটা ছিল ওখানে একটা হলুদ রঙের ল্যাম্প লাগানো ছিল, যেটা রাতে কেউ বাইরে বের হলে তখন জ্বালানো হতো। আমার মা ওই বিহারি কাকিমার ঘরেই বসেছিলেন। বাচ্চাটা তখনও চুপ হয়নি, ওই বাচ্চাটা ভীষণ কাঁদছিল। হঠাৎ দেখলাম সেই বাইরে লাগানো ল্যাম্পটা পটাশ করে ফেটে চারিদিকে একেবারে কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে গেল। এটা কেন হয়েছিল আমরা কেউই জানি না। এরপর থেকে মাঝের মধ্যেই দেখতাম বাচ্চাটা রাত হলেই ভীষণ কান্নাকাটি করত। আর ওই বউটাও মাঝের মধ্যে বলতো তার স্বামী নাকি তাকে স্বপ্নে দেখা দেয়। যদিও আমরা কেউই কোনো দিনই কিছু অনুভব করিনি, কিন্তু ওই মহিলা সে বলতো তার স্বামী নাকি স্বপ্নে এসে তার বাচ্চাটাকে নিয়ে যাওয়ার কথা বলতো। তো যাই হোক, কয়েকদিন পর ওই মহিলার দেশ থেকে কিছু লোকজন এসে ওনাকে এবং ওনার বাচ্চাটিকে নিয়ে চলে যায়। তারপর তাদের সাথে কি হয়েছে এটা আমরা কেউই জানি না। হয়তো সেই বাচ্চাটা এখন অনেক বড় হয়ে গিয়েছে এবং তারা দুজনেই হয়তো খুবই ভালো আছে এখন। কিন্তু জানি না কেন সেদিন ওই লাইটটা যেটা আমাদের বাড়ির মধ্যিখানে ঝোলানো থাকতো সেটা হঠাৎ করে ফেটে গিয়েছিল, আর সেই সময় বাচ্চাটাও অদ্ভুতভাবে বীভৎস জোরে চিৎকার করে কান্নাকাটি করছিল। ওর গায়ে তখন ভীষণ জ্বর ছিল। আমরা এই ঘটনার পরে আরও অনেক বছর ওই বাড়িতে ছিলাম, আমাদের সাথে কখনোই কিছু ওরকম হয়নি। এখন আমাদের নিজেদের বাড়ি আছে বারাসাতে। আমার বাবা অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটা ফ্ল্যাট কিনেছে, আর আমি ঠাকুরের কৃপায় এখন একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি দাদা। এই ছিল দাদা আমার ঘটনা। ভালো থেকো তুমি। এই ছিল প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে সবাই জানিও। চলে যাব দ্বিতীয় ঘটনায়। ঘটনা লিখেছেন অর্ক চ্যাটার্জি। তিনি লিখেছেন, এই ঘটনাটা আমার এক মামার কাছ থেকে শোনা। ঘটনার দিন রাতে আমার মামা তার এক বন্ধু যার নাম ছিল অসীম, এরা দুজন বারাসাতে একটা বিয়ে অ্যাটেন্ড করার পর নিজের গাড়িতে করে বাড়িতে যাচ্ছিল। গাড়িটা চালাচ্ছিল মামার ছোটবেলার বন্ধু অসীম। বেশ কিছুটা দূরত্ব গাড়ি চালিয়ে আসার পর এই ঘটনার সূত্রপাত হয়।
ঘড়ির কাঁটায় রাত তখন প্রায় 3টের মতো বাজে। মামারা রাস্তার ধারে একটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। এত রাতে একজন মহিলাকে এভাবে নির্জন রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে তারা একটু অবাক হয়। ওই মহিলা মামাদের গাড়ির দিকে হাত তুলে ইশারায় গাড়িটা থামাতে বলছিল। মামার বন্ধু অসীম সে হঠাৎ বলে ওঠে, এত রাতে এখানে এই মহিলা একা একা কি করছে কে জানে, মনে হয় কোনো সমস্যায় পড়েছে। চল না একটা কাজ করি ভাই, এখানে বসে না থেকে ওই মহিলাটাকে একটু সাহায্য করি। এই কথা শুনে আমার মামা তখন বলেন যে, অসীম তোর মাথা ঠিক আছে তো? রাস্তায় অচেনা অজানা মহিলা দেখলি আর অমনি শুরু হয়ে গেলি? চারিদিকে দেখেছিস পুরো রাস্তাটা কিন্তু শুনশান, আর কোনো দিকে কোনো বাড়ি ঘরও নেই। এখন অনেক বাজে, কোনো বিপদে পড়লে কেউ কিন্তু আমাদেরকে বাঁচাতে আসবে না। আমার মামার বন্ধু অসীম সে এই কথা শুনে একটু বিরক্ত হয়ে মামাকে বলে, তুই না গেলে না যা, কিন্তু আমি যাচ্ছি। এরপর মামার বন্ধু গাড়ি ঘুরিয়ে সেই মহিলা যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গায় গিয়ে গাড়িটা থামায়। মহিলাকে দেখে মনে হয় তার বয়স আনুমানিক 35 কি 36 হবে। মামার বন্ধু অসীম ওই মহিলাটিকে জিজ্ঞাসা করে যে, এত রাতে আপনি এই নির্জন স্থানে একা একা কি করছেন? আপনি কি কোনো সমস্যায় পড়েছেন নাকি? আমাকে নির্দ্বিধায় বলতে পারেন, আপনি চাইলে আমি আপনাকে সাহায্যও করতে পারি। ওই মহিলা কোনো কথা না বলে শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। মামার বন্ধু অসীম মহিলাটির কান্নার কারণ জানতে চাইলে সে কিছুই বলে না। কিছুক্ষণ পর হঠাৎ সেই মহিলা হেঁটে হেঁটে পাশেই একটা পুকুরের দিকে যেতে থাকে। মহিলার দেখা দেখি আমার মামার বন্ধু অসীমও গাড়ি থেকে নেমে ওই পুকুরের দিকে হাঁটতে থাকে। আমার মামা তখন তার বন্ধুকে বলে যে, অসীম এখনো বলছি, অচেনা অজানা মহিলার পিছন পিছন এইভাবে কিন্তু যাস না। কোনো দরকার নেই ভাই, আমাদের কোনো বিপদ হতে পারে, কিন্তু এটা কোনো ফাঁদও হতে পারে। চল আমরা এক্ষুনি চলে যাই এখান থেকে। আমার মামার বন্ধু অসীম সে মামার কথা না শুনে ওই মহিলাটির পেছন পেছন হাঁটতে থাকে। নিরুপায় হয়ে আমার মামাও যায় তার সাথে। কিছু দূর যাওয়ার পর ওই মহিলা পোটলার মতো কিছু একটার দিকে আঙুল দেখিয়ে আরও জোরে কেঁদে ওঠে। আমার মামা মহিলাটিকে জিজ্ঞাসা করে যে, ওই পোটলায় কি আছে যেটা তুমি দেখাচ্ছ? কিন্তু ওই মহিলা তখনও কোনো কথা বলে না, সে শুধু কাঁদতেই থাকে। শেষমেশ ওই মহিলাকে গাড়ির পেছনের সিটে বসিয়ে আমার মামা আর তার বন্ধু গাড়ি চালাতে থাকে। তখন ঘড়ির কাঁটায় 3:45। কিছুটা দূর যাওয়ার পর আমার মামা যখন লুকিং গ্লাসের দিকে তাকায়, তখন মামা একটা অদ্ভুত জিনিস দেখতে পায়, যেটা দেখে তার গা একেবারে শিউরে ওঠে। আমার মামা দেখে ওই মহিলাটির বডিটা আছে, বডিটা একদম সুস্থ, পেছনের সিটে বসে আছে, কিন্তু সেই মহিলাটির মাথাটা নেই। গলার কাছটা একেবারে রক্ত ফিলকি দিয়ে বেরোচ্ছে। আমার মামার সাথে সাথে একটু বড় করে একটা ঢোক গেলে এবং তার বন্ধুটাকে ডেকে এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এরপর যখন তারা দুজনেই লুকিং গ্লাসের দিকে তাকায়, তখন ফের আমার মামা দেখে সেই মহিলাটি একদম সুস্থ জ্যান্ত অবস্থায় বসে আছে গাড়ির পেছনে। এটা দেখে আমার মামার মনে একটু খটকা লাগে। সেভাবে আমি তো মদ পানও করিনি, আমি তো কোনো নেশাও করিনি, তাহলে আমি সুস্থ অবস্থায় ভুল দেখলাম? এই ভাবতে ভাবতে কিছুক্ষণ পরে মামা আবারও যখন লুকিং গ্লাসের দিকে তাকায়, তখন ফের আমার মামা সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পায়। এরপর আমার মামা আর সহ্য করতে পারে না। এবার আমার মামা একেবারে শিওর হয়ে যায় যে এটা তাদের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। আমার মামা আমার ওই বন্ধুটাকে এবার দেখাতে সফল হয় যে, দেখ আমি যেটা দেখছি তুইও কি সেটা দেখতে পাচ্ছিস? শেষমেশ তারা দুজনেই সত্যিটা দেখতে পারে।
এরপর আমার মামা স্পষ্ট বুঝতে পারে যে তারা দুজনেই একটা পিশাচিনির খপ্পরে পড়েছে। তারা হয়তো আর বেঁচে বাড়িতে ফিরতে পারবে না। আমার মামা শেষমেশ আমার বন্ধুটিকে বলে যে তুই গাড়িটা আমাকে ড্রাইভ করতে দে। শেষমেশ আমার মামা ওই গাড়িটা ড্রাইভ করে এবং তার বন্ধু আমার মামার পাশে বসে। কিছুক্ষণ পরে তারা দুজনেই একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। তারা শোনে গাড়ির পেছনের সিট থেকে একটা কোনো কিছুর চিবিয়ে খাওয়ার আওয়াজ আসছে। শেষমেশ তারা যখন পেছনের দিকে তাকায় তখন তারা দেখে যে সেই মহিলা পোটলার ভেতর থেকে একটা বাচ্চার কাটা হাত পা বের করে চিবিয়ে খাচ্ছে, আর সেই কাটা হাত পায়ের রক্ত ওই মহিলার ঠোঁটে লেগে আছে। এই দেখে তারা দুজনেই গাড়ি চালানো তো দূরের কথা, ভয়ে একেবারে কাঁপাকাঁপি শুরু করে দেয়। তারা মনে মনে গায়ত্রী মন্ত্র জপতে থাকে। গাড়ি থেকে নেমে তারা যখন বাইরেটা তাকায় তখন তারা দেখে তারা তাদের এরিয়ার মধ্যেই চলে এসেছে। শেষমেশ কোনো রকমে তারা দুজন সেখান থেকে পালাতে সফল হয়। এরপর আমার মামা আর তার বন্ধু তারা কোনো রকমে তাদের বাড়িতে পৌঁছায় এবং ক্লান্ত শরীর থাকায় তারা ঘুমিয়ে পড়ে। এরপর থেকে আমার মামা কখনো রাতের বেলায় গাড়ি ড্রাইভ করে কোথাও যায়নি, আর যদিও বা গিয়ে থাকে অচেনা কোনো ব্যক্তি যদি তাকে গাড়ি থামাতে বলে, সে যতই বিপদে পড়ুক না কেন আমার মামা আর কখনোই গাড়ি থামায় না। এখনো অবধি আমার মামার সেই রাতের কথা মনে পড়লে তার গায়ে একেবারে কাঁটা দিয়ে ওঠে। এই ছিল দাদা আমার ঘটনা। এই ছিল আজকের এপিসোডের দুটো সত্য ঘটনা। কেমন লাগলো আজকের এপিসোড আমাকে কমেন্ট করে সবাই জানিও। যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট এপিসোডে। আজকের মতো শুভরাত্রি।